জ্যাকেট ঠিক করতে করতে ঘর থেকে বের হলো চন্দ্র। গোল গলার গেঞ্জি, কালো ডেনিম জ্যাকেট, কালো প্যান্ট। অতিরিক্ত ফর্সার কারণে মানুষটাকে আপাদমস্তক কালো রঙে যেন অপরূপ লাগছে। ড্রয়িং রুমে সকলে ওয়েট করছে। রূপসা চন্দ্রকে আসতে দেখে বিরক্তি নিয়ে বলল, ভাই, তুমি কি পার্লারে গিয়েছিলা যে এতক্ষণ লাগলো? কাজ ছিল, এক কথায় উত্তর দিল চন্দ্র। তা দেখে মুক্তি বড় বড় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এবার ঝিনুককে আসতে দেখে রূপসা আবারও বলল, কিরে, পূর্ণকে আনতে গিয়ে নিজেই তো উধাও হয়ে গিয়েছিস, পূর্ণ কই? ছাদ ফুটো হয়ে পূর্ণকে ভিজিয়ে দিয়েছে, তাইও চেঞ্জ করতে গেছে। রিশান ফিক করে হাসলো। তার দেখা দেখি মুক্তিও হাসলো। দুজনেই চোখে চোখে কিছু বলে বিস্তর হাসলো। মুক্তি রিশানের কানে কানে বলল, ভাইয়া, আমি যা ভাবছি তা কি সত্যি? 100%। হায় আল্লাহ, তাহলে তো ভালোই হয়। তুমি কিভাবে জানলে? চন্দ্র নিজেই জানিয়েছে। তুই কিভাবে জানলি? ভাই, পূর্ণকে যখন করিডোরের পেছনে লুকায় তখন দেখেছি। সামনে এগোতে পুরো ঘটনা দেখে আন্দাজ করেছি। আপাতত এটা টপ সিক্রেট। তুই, আমি, শিহাব ছাড়া যেন আর কেউ না জানে। মাথা নাড়ে মুক্তি। সে আজ ভীষণ খুশি। পূর্ণটা তার ভাবি হবে। রূপসা মুক্তির দিকে তাকিয়ে বলল, কিরে, এত খুশি কেন? এমনিতেই ঘুরতে যাব তাই। তাদের কথোপকথনের মাঝে পুনম আসে কালো থ্রি পিস দেখে। রূপসা জিজ্ঞাসা করলো, কিরে, ভিজলি কিভাবে? জানি না। শান্ত স্বর পুনমের। সে বিব্রত পরিস্থিতিতে পড়েছে। ঘটনাটা কাউকে বলতেও পারছে না লজ্জায়। কেউ আর কথা বাড়ালো না, সবাই চলল নিজেদের উদ্দেশ্যে। চন্দ্র, রিশান এরা নিজেদের বাইকে যাবে। ওদের সাথে পূর্ব রাইয়ান পরশও যাবে। আর মেয়েরা পারভেজ সাহেবের গাড়িতে যাবে। আপাতত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবে চন্দ্রের এমপি হওয়াতে সহজেই ঢুকতে পারে। বোনেরা মিলে সেলফি তুলছে। নিশা ও রিমি, ঝিনুক এরা তো ফাটিয়ে তুলছে। আহ, তবে এসবের মধ্যে নেই পুনম। তার কাছে ছবি তোলার চেয়ে সৌন্দর্য উপভোগ করাটা বেশি স্বস্তির। সে ভালোবাসে চোখের স্মৃতি, মনের স্মৃতি রাখতে। কানে ফোন গুজে কথার ছলে চন্দ্রকে দেখে চলে নিজের জোহরাকে। রং বেরঙের ফুলের মাঝে তার গোলাপ, কালো গোলাপ। চন্দ্র ফোন দিয়ে পুনমের কয়েকটা ক্যান্ডিড ছবি তুলে ফেলে। নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে সবাই এখন কিছু খাওয়ার বায়না ধরেছে। চন্দ্র রিশানকে পাঠায় কিছু কিনে আনার জন্য। রিশান শিহাবকে টেনে নিয়ে যায়। সবুজ ঘাসের ওপরে মুক্তির আনা চাদর বিছিয়ে দেয়। সাথে থাকা স্ন্যাক্স ও রিশানের আনা খাবার পরিবেশন করে। আপু, মনে হচ্ছে না আমরা পিকনিক করতে এসেছি? রিমির কথায় রূপসা হাসে। মুক্তি উচ্ছ্বাসে বলো, এখন থেকে যাওয়ার সময় টি স্টলে আজ আমরা ট্রিট তোরদের সবার। ও মাই গড, কিপটা আপু আজ আবার ট্রিট দিচ্ছে, কি উপলক্ষে? ঝিনুকের কথায় তাল মিলিয়ে রিশান বলো, তুই তো পাক্কা ব্যবসায়ী রে মুক্তি। নিজের ব্যবসায় লাভও করবি, আবার আমাদের খাওয়াবিও। হু আই অ্যাম এ বিজনেস ওম্যান, ডোন্ট আন্ডারস্টিমেট মি, ওকে? হ্যাঁ, চাও আলী। শিহাবের কথাই ফিক করে হেসে দেয়। সকলে নাক মুখ কুঁচকে ফেলে। মুক্তি রূপসাকে হাসতে দেখে দাঁতে দাঁত চেপে বলো, বেশি দাঁত দেখাস না। ওই চায়ের দোকানে তোরও 50% শেয়ার আছে, তাহলে তুইও কিন্তু চাওয়ালি। রূপসা থমথম করে ফেলল মুখটা। সবার হাসির আওয়াজ বাড়ল। মুক্তি ওদের হাসির পাত্তা না দিয়েই বলল, তবে আজ আমি মাইন্ড খাবো না। নেহাতি আমি বেজায় খুশি। হোমা তাই? পরশ বলতেই মুক্তি মাথা নাড়ালো। রায়ান জিজ্ঞাসা করলো, কেন আপু? টপ সিক্রেট। ঠোঁটে শাহাদাত আঙ্গুল চেপে বলল মুক্তি। হাসি ঠাট্টা ঘোরাঘুরি শেষে সকলে বাড়িতে ফিরল। চন্দ্র ওদের পৌঁছে দিয়ে আবারও ছুটল পার্টি অফিসে। কিসের কাজ আছে তার? রাত 12টা। সকলে খেয়ে দেয়ে ঘুম থেকে জেগে আছে। কামরুল সাহেব ও চাঁদনি বেগম। চন্দ্র বাসায় ঢুকে ড্রয়িং রুমে বাবা মাকে বসে থাকতে দেখে অবাক হয়। ঘড়ির দিকে তাকিয়ে বলো, এখনো ঘুমাওনি বাবা আম্মু? তোমার সাথে কথা ছিল। গম্ভীর স্বর কামরুল সাহেবের।
চন্দ্র ভুরু কুঁচকে নেয় কামরুল সাহেবের সামনের সোফায় বসে। কামরুল সাহেব বলল, নয়নের কিছুদিন আগে হাত ভেঙেছিল, কি কারণে সেটা তুমি কি জানো? হয়তো জানতে অজান্তেই কোনো ভুল করেছে, তাই? চন্দ্রের ভাবলেশহীন কথায় ক্ষেপে গেল কামরুল সাহেব। ফের বলেন, পূর্ণমায়ের পিছু ছাড়ো, ওর পিছনে আমাকে তোমরাই লেলিয়ে দিয়েছ। আমরা ওকে তোমার পেছনে লেলিয়ে দিয়েছি? অবাক স্বর কামরুল সাহেবের। চান্দ্রী বেগম দুই বাপ ছেলের মাঝে আজ চুপ থাকলেন। হ্যাঁ, আমি তো ওকে চাইনি, তোমরাই ওকে আমার জীবনে আনতে চেয়েছ। সেটা কি ভুলে গেলে? সেটা কি কারণে তুমিও নিশ্চয়ই ভুলে যাওনি। হুম, কারণ যেটাই হোক, ওকে আমার চাই, যে কোনো কিছুর বিনিময়ে হলেও চাই। ড্রাগস ছাড়তে পারবে? তৎক্ষণাৎ বলল কামরুল সাহেব। অবাক হলেন চাঁদনি বেগম। চন্দ্র নিশ্চুপ, সাথে নিশ্চুপ সকলে। নীরবতা ভেঙে চন্দ্র বলল, ছাড়বো, সব ছাড়বো, তবে ওকে আগে এই আমিটাকে ভালোবাসতে হবে। যেদিন ও এই বর্তমান আমিটাকে ভালোবাসবে, তার পরের দিন থেকেই চন্দ্র ঠিক হয়ে যাবে। শুরু হবে নতুন চন্দ্রের অধ্যায়। ও যদি এই চন্দ্রকে ভালো না বেসে নতুন চন্দ্রকে চায়, যাকে ভালোবাসা যায় তার ভালো মন্দ সব কিছুকেই ভালোবাসা যায়, আর যাকে ভালোবাসা যায় না তার কোনো কিছুকেই ভালোবাসা যায় না। ও যদি কোনো দিনও তোমাকে ভালো না বাসে? উত্তর দিল না চন্দ্র, শুধু বলল, শুক্রবার লিমন ভাইরা আসতে চাচ্ছে। রূপসার 1 বছর, অনার্স 3য় বর্ষ শেষ করেছে, 4র্থ বর্ষে উঠবে। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে লিমন ভাইয়ারা আসবে। কামরুল সাহেব বুঝলো ছেলে কথা ঘোরাচ্ছে, তাই বলল, লিমনের বাবা মাই তো নেই, তাহলে আসবে এটাকে? ওনার চাচা চাচিরা আসবে। হুম। চন্দ্র চলে গেল নিজের ঘরে। চাঁদনি বেগম সেই দিকে তাকিয়ে বলল, আনিস মানবে তো? দীর্ঘশ্বাস ফেলল কামরুল সাহেব। বলল, জানি না চাঁদ, আমি কিছু জানি না, তবে এটা বলতে পারবো, তোমার ছেলেকে কেউ থামাতে পারবে না। বাবা হিসেবে আমি স্বার্থপর চাঁদ, তাই আমি চাই আমার ছেলেটা যেন পুনম মায়ের সাথেই ভালো থাকে, ওর কালো অধ্যায়টা যেন পুনমের পবিত্রতায় মুছে যায়। ফিকরে কেঁদে উঠল চাঁদনি বেগম। তার ভদ্র গম্ভীর গোছের ছেলেটা, মা পাগল ছেলেটা, এখন কেমন জানি হয়ে গেছে। মায়ের সাথে দোদণ্ড বসে কথাও বলে না। সুখ দুঃখ হাসি আনন্দে কেটে গেল কিছুদিন। আজ শুক্রবার, লিমনরা আসবে রূপসার বাড়িতে। কামরুল সাহেব পারভেজ সাহেবকে 2 দিন আগেই জানিয়েছে। তিনি আর অমত করেননি, বরং তারা সবাই জানে লিমন রূপসার জন্য কতটা পাগল। 3 যা সকাল থেকে রান্নার প্রিপারেশনে আছে। কিছুক্ষণ পরে রেশমা বেগম এসে যোগ দিলে মেকি রাগ দেখিয়ে চাঁদনি বেগম বলেন, আসলি কেন? একেবারে ছেলে পক্ষের সাথেই আসতি। আপা, তুমি জানো না বাড়িতে কত কাজ? কটমট করে তাকিয়ে নিজের কাজ করে চাঁদনি বেগম। সিতারা খানম মুচকি হাসে। রূপসাকে একটা লাল রঙা শাড়ি পরিয়েছে মুক্তি। রিনি ঝিনুক পুনম ওদের পাশে বসে আছে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে এত তাড়াতাড়ি আপুর বিয়ে দিয়ে ঠিক করছো না। আমি এখনো আপুর সাথে বেশি থাকতেই পারি নাই। কেঁদে দিল রূপসা। রিনি ঝিনুক মুক্তি পুনম একজোটে কেঁদে দিল। পরে রূপসা মজার ছলে বলল, চিন্তা করিস না, আমার একটা দেবর আছে, তার জন্য তোকে নিয়ে যাব, তাহলেই তুই আমার কাছেই থাকতে পারবি। রূপসার কথার শেষে মুক্তি চিল্লিয়ে বলল, একদমই না। পোশাক আশাক মনে প্রাণে আধুনিকতার ছোঁয়া মোটামুটি পেলেও নিজের শেকড় ভুলে যায়নি চাঁদনি বেগম। আগে গ্রামে যেমন বাড়িতে তেমন কোনো মেয়ে দেখতে আসলে পাড়া প্রতিবেশী সহ বাড়ির সকল মেয়েকে বন্দি করে রাখা হতো। আজ তেমনই করছে চাঁদনি বেগম। যদিও পছন্দটা লিমনের নিজের, তাহলেও চাঁদনি বেগম কোনো বোনদের আজ রুমের বাহিরে বের হতে দেয়নি। রান্নার কাজ মিনুকে বুঝিয়ে দিয়ে সকলে মিলে গল্প করছে। যদিও সকল কাজ সবাই হাতে হাতে আগেই শেষ করেছে, তবুও টুকটাক কাজ ওগুলো মিনুর হাতে ছেড়েছে।
লিমনের সাথে ইহান বসে আছে, রিশান, শিহাব, চন্দ্র এদের সাথে গল্প করছে। এর মধ্যেই ইহানের মা ফাতেমা বেগম, আপা মেয়েটাকে নিয়ে আসেন, মেয়ে আমরা দেখি। চাঁদনি বেগম ইশারা করতেই রেশমা বেগম ঘর থেকে রূপসাকে আনতে চায়। নিশা, রিমি, ঝিনুক, পুনম এরা নিজেদের আগ্রহ কমাতে উকি ঝুঁকি মারল। রেশমা বেগম কঠোর চোখে চাইলেন। চার ভাই বোন সোজা হয়ে গেলেন। রূপসাকে নিয়ে এসে ফাতেমা আক্তারের সামনে বসায়। লিমন এক পলক তাকায় রূপসার দিকে, তাকিয়েই যেন চোখ সরিয়ে নেয়। সে আর যাই হোক নির্লজ্জ হতে পারেনি। মাশাআল্লাহ, আমাদের লিমনের পছন্দ আছে বলতে হবে। কি বলো ইহানের আব্বু? তার সাথে তাল মেলায় ইহানের বাবা। লিমনের মায়ের রেখে যাওয়া এক জোড়া স্বর্ণের বালা পরিয়ে নিশান পান চিনি সম্পূর্ণ করে বিয়ের দিন তারিখ ঠিক করে। ঠিক হয় সামনের মাসের দ্বিতীয় শুক্রবার বিয়ে ওঠানো হবে। আম্মু, ভাবির সাথে একবার লিমনের একান্তে কথা বললে ভালো হতো না? ইহানের কথায় সম্মতি দেয় সকলে। চন্দ্ররা নিচে থাকে, পরশপূর্ব তাদের ছাদে নিয়ে যায়। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লিমন। ঘোমটা দেওয়া রূপসাকে দেখে চলেছে গালে হাত দিয়ে। বিরক্ত হয় রূপসা, অমন হ্যাংলার মতো করে তাকিয়ে আছে কেন লোকটা? কর্কশ কণ্ঠে বলল, এমন হাবাতের মতো তাকিয়ে আছেন কেন? কেন, কোনোদিন কি মেয়ে মানুষ দেখেননি নাকি? দেখেছি তো, রূপসুন্দরীকে দেখিনি, তাও আবার পরিপূর্ণ বাঙালি রূপে। আজ শোনা কথাটা সত্যি, নারী মানেই শাড়ি। লজ্জা পেল রূপসা, এইদিকে ওদিকে তাকিয়ে লামিয়া ভাব কমিয়ে কর্কশ কণ্ঠে বলল, এমন ফ্লার্ট কয়জনের সাথে করেছেন? দু কদম এগোলো লিমন, একটু ঝুঁকে বলল, করি তো একজনের সাথেই, প্রতিদিনই করি। রূপসা বোকা, যে বোকা না যে লিমনের জ্বালানো কথাই জ্বলবে। তবে লিমন জ্বালানোর জন্য বলল, তা সেই রমণীটি বুঝি অফিস কলিগ আফসানা? থম মেরে গেল লিমন, চুপ থেকে বলল, সে শুধুমাত্র আমার কলিগ। তাই বুঝি অফিস কলিগকে প্রতিদিন গাড়ি করে বাসা অবধি ছেড়ে আসা, দুপুরে লাঞ্চ বক্স ভাগ করে খাওয়া, এগুলো চলে? তুমি ভুল বুঝছো, মেয়েটা আমার বোনের মতো অসহায়, তাই টুকটাক সাহায্য করি। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় লিমন সাহেব। শেষটুকু বলবো, তাকে ভালো লাগলে অনায়াসে বলতে পারেন, আপনার সাথে আমার কোনো কমিটমেন্ট নেই যে আমাকে বিয়ে করতেই হবে। মানুষের পছন্দ বদলায়, এতে দোষের কিছুই নেই। কাল আমি পছন্দের ছিলাম, আজ অন্য কেউ থাকতেই পারে। তবে আপনি না চাইলে বিয়ের কথাটা আগাবে না। বলেই রূপসা চলে যেতে নিলে তার হাতটা ধরে আচমকায় লিমন শান্ত কণ্ঠে বলে, একতরফা জেনে কোনো কথা বলতে পারো না তুমি? রাগ উঠল রূপসা, ঝাড়ি দিয়ে হাতটা ছাড়িয়ে চিৎকার করে বলল, কিসের একতরফা? মোবাইল থেকে কিছু ছবি লিমনের সামনে রেখে বলল, এগুলো একতরফা? তার হাতে চুমু খাওয়া, চুল গুছিয়ে দেওয়া, নাকি তার অনামিকা আঙ্গুলে আপনার প্রতীক চিহ্ন সেই আংটিটি, কোনটা? ছবিগুলো দেখে লিমন যার পর নাই অবাক। আফসানা তার কলিগ, নতুন জয়েন করেছে মেয়েটা, তার ছোট বোনের মতো। একবার রাস্তায় কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করে, তখন থেকেই সে মেয়েটাকে পৌঁছে দিয়ে আসে অফিস শেষে, তাও নিজের ছোট বোন হিসাবে। নিজের সাফাইয়ে কিছু বলতে যায় লিমন, তবে তাকে থামিয়ে দেয় রূপসা। লিমনের কলার ধরে তাকে টেনে এগিয়ে আনে, হিসিয়ে বলে, আমি ত্যাগে বিশ্বাসী নই, ভোগে বিশ্বাসী। দীর্ঘদিন আমার পিছু ঘুরে আমার মনে নিজের জন্য আবেগ অনুভূতি ঢেলে দিয়ে আরেকজনের সাথে ফুর্তি করবেন? হুম, তা হবে না। আপনাকে বিয়ে করব, স্ত্রী হিসাবে ভালো করার চেষ্টা করব। তারপরেও যদি পরকীয়া করার চেষ্টা করেন তাহলে মারব না। শরীরের প্রত্যেকটা জয়েন্ট আলাদা করব, পঙ্গু স্বামীকে সেবা করব, তাকে নিয়ে সংসার করব, মনে রাখবেন। আঙ্গুল উঁচু করে বলে নিজের মতো করে চলে গেল। আর বেচারা লিমন হা হয়ে তাকিয়ে থাকলো। পরে কিছু মনে পড়তেই দাঁত কিরমির করে বলল, আফসানা।
মা হিসেবে কখনো কোনো দায়িত্ব পালন করেনি রোজিনা বেগম। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে সিতারা খানম। নিজের টাকা দিয়ে গড়ানো কিছু গহনা আছে, যা স্বর্ণের দাম কম থাকার সময়ই বানিয়েছিল। সেখান থেকে এক জোড়া ঝুমকা নয়নের বইয়ের জন্য রেখে বাকিগুলো নিয়ে এসেছে। সেগুলোই আজ 3 বোনের সামনে রেখেছে। মোটা মোটা 4টা চেন, ঝুমকো, হালকা কানের দুল সবই আছে। পুনম, নিশা ও রূপসাকে নিজের ঘরে ডেকে তাদের সামনে গহনাগুলো রেখে কাচুমাচু হয়ে বসে আছে সিতারা খানম। আমতা আমতা করে বলল, জানি তোমাদের বাবার কোনো কিছুরই কম নেই, তবুও মা হিসাবে আমার কিছু দায়িত্ব থাকে। প্রত্যেক মায়েরই মেয়ে জন্মানোর পরপরই গহনা গড়ানো শুরু করে। আমি সেগুলো পারিনি, তাই নিজের কিছু গড়িয়ে রাখা গহনা ছিল, সেগুলোর মধ্যে একটা একটা না হয় তোমাদের দিলাম। এখন তোমরা কে কোনটা নিবে নাও। গহনাতে হাত বোলায় রূপসা। সে জানে তার বাবা চাচাদের সামর্থ্যের কাছে এই গহনা অতি নগণ্য, তবে সিতারা ভালোবাসার কাছে এই গহনা মূল্যহীন। সিতারা খানমকে জাপটে ধরে নিশা, রূপসা 2 বোন, আমাদের কিচ্ছু চাই না মা, আমরা শুধু তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। 2 বোনের মাথায় হাত বোলায় সিতারা। পুনমকে ইশারা করে সেও সিতারার বুকে ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ কান্নাকাটির পর্ব শেষ হলো। 3 বোন বলল সিতারাকে পছন্দ করে দিতে। সিতারা পুনমকে চেন, নিশাকে ঝুমকো ও রূপসাকে চেইন দিল। আর বলল বাকিগুলো মুক্তি, রিমি, ঝিনুক, পূর্ব, রায়ানের বইয়ের জন্য তোলা রইল। গাল ফুলিয়ে পুনম বলল, আমার পরশ কি দোষ করেছে মা? হাসে সিতারা খানম, বলল, পরশকেও দেব তো? রাত 2:30, গভীর ঘুমে ধরণী, তবুও প্যাঁচার মতো জেগে আছে চন্দ্র। আজ তার চোখে ঘুম নেই। কিছু কাজের কারণে বাড়ি থেকে দূরে আজ 3 দিন চন্দ্র। নিয়ন আলোয় দক্ষিণা বারান্দায় দাঁড়িয়ে ফোন দেয় মুক্তির কাছে। গভীর ঘুমে মুক্তি বিছানায় হাত পা ছড়িয়ে বেশ আরামে ঘুমে আচ্ছন্ন। তার এই ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ঝনঝন করে বেজে উঠল তার ফোনটা। প্রথমে পাত্তা না দিলেও সময়ের সাথে সাথে ফোনের ডিস্টার্বে পরিণত হয়। চোখ বন্ধ করেই হাতড়ে ফোনটা তুলে কানে আস্তে করে নিল। আবছাভাবে রিসিভ করে। ওপাশ থেকে বজ্র কণ্ঠ ভেসে আসে, কতগুলো কল দিয়েছি গাধি, কি কুম্ভকর্ণের মতো ঘুম দিয়েছিস নাকি? ঝাড়ি শুনেই মুক্তির ঘুমটা টাটা বাই বাই। লাফ দিয়ে উঠে বসে বলল, কেন, সমস্যা কি ভাই? যা যা, পুনমের কাছে যা। অবাক হতবাক মুক্তি পলক ঝাপটে ফোনের দিকে তাকিয়ে আবারও ফোনটা কানে নেয়। ওপাশ থেকে ভেসে আসে চন্দ্রের নিনাদ বজ্র কণ্ঠস্বর, কিরে, বয়রা হলি নাকি? ঢোক গিলল মুক্তি, বলল, পুনম তো এখন ওদের বাসায়, আমি কিভাবে যাব? মুক্তি প্যাঁচা মুখ করে উঠে বসে ততক্ষণে চন্দ্র ফোনটা কেটে দিয়েছে। ড্রয়ার থেকে মেইন গেটের চাবি নিয়ে বের হয়। নিজেদের বাসা পেরিয়ে দাঁড়ায় রোডের ওপরে পুনমদের বাসায়। রাস্তা পেরিয়ে ওপরে যায় মুক্তি। লোহার কারুকার্য খচিত গেটের দিকে তাকায় মুক্তি। গোল্ডেন কালো রঙা গেটটি শিকল দিয়ে চায়না তালা লাগানো। মুক্তি দারোয়ানের দিকে তাকায়, তিনি ঘুমিয়ে আছে। গাল জিহবা ঠেকায় মুক্তি। দরজার 2 পাশে উঁচু দেওয়ালের দিকে তাকায়। উঁচু দেওয়ালের ওপরে কাচ আটকানো। এই মামু তার মেয়ের সাথে প্রেম করার সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার ভাইটা যে তার মেয়ের শান্তি মতো প্রেমও করতে পারবে না, বিড়বিড় করে বলল। এর মধ্যে চন্দ্রের ফোন আসে। মুক্তি ফোনটা ধরে না, সাইলেন্ট করে। পায়জামা উল্টো করে মোবাইলটা রেখে 2টা বটা দিল পাজামার কোমরের বেল্টটা। পা উঁচিয়ে গেটের ফাঁকে ফাঁকে পা রাখলো। 1 পা 2 পা করে গেটের ওপরে চলে গেল, বাম পা ভেতরে দিয়ে আবারও সেভাবেই নামলো। নিচে দাঁড়িয়ে কোমরের থেকে ফোনটা বের করলো, দেখলো চন্দ্র 12টা মিসড কল দিয়েছে। এই ভাইটা এত পাগল কবে থেকে হলো? মনে মনে ভেবে ভেতরের দিকে আগায়। পেছন দিয়ে মই লাগিয়ে দোতলায় পুনমের খোলা বারান্দায় নামে।
আল্লাহ বাঁচাইছে, জীবনে প্রেম করার শখ মিটটা গেছে, হাঁপাতে হাঁপাতে বলল মুক্তি। বারান্দায় চাপানো গেটটা খুলে ভুরু কুঁচকে যায় তার। এই মেয়েটা এত উদাসীন কেন? যদি অন্য কেউ আসতো আমার জায়গায়। চন্দ্রের ফোন আসে আবার, এবার ফোন রিসিভ করে মুক্তি। হ্যাঁ ভাইয়া, আমি পুনমের ঘরের বারান্দায় আছি। এক কাজ কর, ফোনটা বারান্দার দরজার কাছে যেই জানালাটা আছে সেখানে স্ট্যান্ড করা, আর বাইরে যাওয়া লাগবে না, নিচে যে ডিভানে শুয়ে পড়। মুক্তি জানালার গ্রিলের সাথে ফোনটা রেখে দিল। ডান কাত হয়ে শুয়ে আছে, পুনমের মুখের দিকে তাকিয়ে আছে চন্দ্র। ড্রিম লাইটের আলোয় খুব একটা পরিষ্কার না দেখা গেলেও যতটুকু দেখা যায় ততটুকুই চন্দ্রের জন্য যথেষ্ট, চন্দ্রের চোখের তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। বারান্দায় দেওয়ালে হেলান দেয় চন্দ্র। হাতের ওয়াইনের গ্লাসটা শেষ করে শার্টের হাতাটা দিয়ে ঠোঁট মুছল। পুনমের ফেসটা জুম করে বৃদ্ধা আঙ্গুল বুলায় থুতনির মাঝ বরাবর। ভাঁজটা চন্দ্রের মন কেড়েছে। এতক্ষণ নেশা করলেও চন্দ্রর নেশা ছাড়েনি। তার যে পুনম নামের নেশার প্রয়োজন, তার তৃষ্ণা মেটানোর জন্য এই শ্যামকুমারীর প্রয়োজন ছিল। পুনমের থুতনির ভাঁজটায় কয়েকটা ফোঁটা ঘাম বাল্বের আলোয় চিকচিক করছে। চন্দ্র স্ক্রিনের মধ্যে থুতনিতেই আঙ্গুল বোলায়। এই ঘামটাও আমার হকের ওপরে দাবিদার বসায়। পুনমের দিকে তাকিয়ে অনিমেষ চেয়ে থাকতে থাকতে ফ্লোরে বসে বিড়বিড় করে বলল, সারা দুনিয়ার নেশা একদিকে আর এই জোহরার নেশা একদিকে। তোমার নেশা আমাকে কোকেনের থেকেও বেশি আসক্ত করে জোহরা। দ্রুত আমার হয়ে যাও না। এই আমিটা আর পারছি না। আরো কত শত কথা আপন মনে বলতে থাকে চন্দ্র। পুনম হঠাৎই ওই পাশ ফিরল। চন্দ্র যেন একটু নারাজ হলো। হঠাৎই তার গায়ে বাতাসের ঝাপটা লাগলো। দক্ষিণা বারান্দায় দক্ষিণা বাতাস। চোখ বন্ধ করলো চন্দ্র। গুনগুন করে উঠল, শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। রূপসার বিয়ের শপিং এ যাবে আজ সবাই, তাই গাড়ি নিয়ে বাড়ির মেয়েরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। রূপসার জন্য গহনার অর্ডার দিয়ে সেই মলের মেন সেকশনে যায় সবাই। আপু, লিমন ভাইয়ার জন্য স্যুট নিবে নাকি শেরওয়ানি? দুইটাই বিয়েতে শেরওয়ানি আর রিসিপশনে স্যুট। ঝিনুকের কথায় রূপসা বলল, লিমনের সাইজ ফোনে জেনে নিয়ে রূপসা স্যুটের অর্ডার দিল, সাথে শেরওয়ানি। রূপসা নিজের প্রয়োজনীয় শপিং শেষ করলো। পুনম এদিকে ওদিকে তাকিয়ে আছে, এগুলো তার কাছে নতুন। পূর্ণ, তুই হলুদ শাড়ি পরবি? আমি মেয়েদের জন্য হলুদের ড্রেস কালার কোড ঠিক করেছি। রিমি জিজ্ঞাসা করলো, কি কালার আপু? অফ হোয়াইট। হিট ডিফারেন্ট, তাই না? হুম। চারজনে বেশ উল্লাসে আছে। পুনম চুপচাপ বসে আছে, তার কাছে এইসব অকওয়ার্ড লাগছে। রূপসা তাকাই পুনমের পানে, মুক্তি রূপসাকে কিছু বলল কানে কানে। পুনম, হুম হুম, আপু কিছু বলবে? তুই তো নিজের জন্য কিছু নিলি না। আমার কিছু লাগবে না আপু, তোমরাই নাও। আয়, আজ আপু পছন্দ করে দেই। মাথা নাড়ে পুনম। পেছন থেকে হঠাৎই চন্দ্র বসে পড়ল পুনমের পাশে। হকচকিয়ে গেল পুনম। এক পলক রূপসার হাতে অফ হোয়াইট শাড়িটার দিকে তাকিয়ে বলল, সব রং সবার জন্য না রূপসা, আর ওর জন্য শাড়ি বাদে অন্য ড্রেস সিলেক্ট কর অ্যান্ড মেক শিওর যেন হেজাব থাকে। বলেই চন্দ্র চলে গেল। মুক্তি বাদে 5 বোন হাঁ হয়ে তাকিয়ে আছে। কি বলে গেল চন্দ্র ভাই? তবে পুনমের বেশ গায়ে লেগেছে কথাটা। সে বলল, আপু, আমার কিচ্ছু চাই না। আমি আব্বুকে বলে দিব আমার জন্য কিছু নিয়ে আসতে, তার পছন্দ মতো। রূপসার বেশ মন খারাপ হয়, তবে চন্দ্র ভাইকে কিছু বলার মতো সাহস তাদের নেই। রূপসা সাফাই গেয়ে বলল, তুই যা ভাবছিস ভাই সেভাবে বলেনি। মুচকি হাসল পুনম, বলল, তুমি কিভাবে জানলে আমি কি মিন করেছি আপু? তাহলে তুমিও সেটাই ভেবেছ? যাই হোক আপু, আমার কিছুই চাই না। বলেই পুনম চলে গেল। রূপসা হু হু করে কেঁদে দেয়। তার বোনটা কষ্ট পেয়েছে, চন্দ্র ভাই এমন বলল কেন?
মুক্তির এখন চন্দ্রের ওপরে রাগ উঠেছে। সে মনে মনে চন্দ্রের পিণ্ডি চটকে বলল, এমন করলে পুনমকে ভাবি কেমন করে করব ভাই? এই পুনম তো এমনিতেই তোমার 10 হাত দূরে থাকে, এখন থেকে আরো দূরে থাকবে। হতাশ মুক্তি, পুরোটাই হতাশ। মনে মনে ভেবে মুক্তি রূপসাকে বলল, রূপ, এক কাজ কর, চল পূর্ণর জন্য কিছু 3 পিস পছন্দ করে নিয়ে নেই। জানিসই তো ভাইয়া কেমন একরোখা, যা বলবে তাই করবে, পরে পুনমকে কষ্ট দিয়ে কথা বলবে। রূপসাও মাথা দোলায়। পুনম রেশমা বেগমের আঁচল ধরে বসে আছে। সেও টুকটাক কেনাকাটা করছে। পুনমের জন্যেও কিনেছে, আনিস সাহেব বলে দিয়েছে। পুনমের জন্য যেন শাড়ি না আনে, মেয়েটা সামলাতে পারবে না। রেশমা বেগম কয়েকটা গর্জিয়াস 3 পিস নিল, আবার কয়েকটা কুর্তি সহ আরো বিভিন্ন জিনিস নিল। স্বর্ণের দোকানে মেয়ের জন্য এক জোড়া কানের দুল পছন্দ হওয়ায় সেটাও নিয়ে নিয়েছে। আম্মু, পরশের জন্য কি নিয়েছো? পরশ পূর্বের সাথে মিলিয়ে পড়বে, যাই ওরা একসাথে পছন্দ করেছে। যত মা, একটু দেখো তো, যাতো মা, একটু দেখে আয় তো কি কি নিয়েছে। পুনম মাথা নেড়ে ভাইয়ের কাছে চলে গেল। সবার মোটামুটি কেনাকাটা শেষ। হালকা টুকটাক যা আছে সেগুলো সাবার থেকেই নিতে পারবে। ড্রাইভিং সিটে বসে আছে রিশান, পাশে চন্দ্র মোবাইল গোতাগুতি করছে। মুক্তি রূপসা ওদের গাড়িতে বসতে বলল, রিশান ভাই, তোমার নাকি সময় নেই, আর মেয়েদের শপিং মানেই তো প্যারা, তাহলে এখন আসলে? আসছি কি আর সাধে, বিড়বিড় করে বলে মুক্তির দিকে তাকিয়ে। বোন, তোরা আমার ভাই হিসেবে সিকিউরিটি দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা পূর্ণ কই? রিশানের কথায় গাল ফুলিয়ে তাকায় রূপসা চন্দ্রের দিকে, ফের বলে, পূর্ণ মামির সাথে বসেছে। চন্দ্র কথাটা শুনে এক পলক রূপসার দিকে তাকিয়ে বলল, রিশান, গাড়ি স্টার্ট কর, যে সে চন্দ্রের গাড়িতে ওঠার যোগ্যতা রাখে না। খেপে গেল রূপসা, শান্ত কণ্ঠে বলল, ও ও কোনো যে ভাইয়া, আমাদের বোন। ও বোন হতে পারে, তোর আমার না। সে সে তুমি মনে করো আর না মনে করো, ও তো আমাদের বোন। বোন থেকে ভাবি হতে স্রেফ 8 মাসের ব্যবধান। কি? রূপসা জিজ্ঞাসা করলে চন্দ্র চুপ থেকে নিজের মোবাইলে মনোযোগ দেয়। মুক্তি মিটমিটিয়ে হাসে। পুনমের একটা অভ্যাস আছে, সে রাগ উঠলে চিল্লাচিল্লি করে, তবে বাইরের মানুষের সামনে না। তার চিল্লাচিল্লি এই আভাঙ্গা একটা কিছু ছুঁড়ে ফেলে দেয়, নিজের ঘরে যে দৌড় দিয়ে বসে থাকবে, আর দরজা এত জোরে আটকাবে যেন দরজাটাও বলছে, আমাকে মাফ করে দেন আপা। রেশমা বেগম প্রায় অনেক দিন পর মেয়ের এমন রাগ দেখলো। গাড়ি থেকে নেমেই হনহনিয়ে নিজের ঘরে ঢুকে গেটটাকে এমন ভাবে আটকেছে, যার শব্দে পরশ রেশমা দুইজনেই কেঁপে উঠেছে। পরশ রেশমা বেগম একে অপরের দিকে তাকায়, কি হয়েছে খুঁজে পায় না। রেশমা বেগম দ্রুত আনিস সাহেবকে ফোন দেয়। এখন আনিস সাহেব ছাড়া তাকে কেউ ঘর থেকে বের করতে পারবে না। ইদানিং এমনিতেই পেট যন্ত্রণায় কাবু মেয়েটা। আনিস সাহেব মেয়ের খবর শুনে দ্রুত অফিস থেকে বের হয়। তার দুনিয়া একদিকে আর মেয়ে আরেক দিকে। গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে বেরোতে নিলে পেছন থেকে ডাকে পারভেজ সাহেব, কি হয়েছে রে আনিস, এমন দৌড়ে যাচ্ছিস কেন? জানি না রে পারভেজ, মেয়ে রাগ করে দৌড় দিয়েছে, এখন না ভাঙলে না খেয়ে থাকবে। আনিস সাহেবের কথা শুনে পারভেজ সাহেব নিজেও তার সাথে দৌড় দেয়। সকালেও তো মেয়েটা সকলের সাথে হাসি খুশিতে বের হলো, এখন বিকাল হতে হতে কি হলো? পুনমের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আনিস সাহেব ও পারভেজ সাহেব একে অপরের দিকে তাকিয়ে আদুরে সুরে বলল, কি হয়েছে আম্মাজান, দরজা আটকেছেন কেন? পারভেজ বলল, আম্মা, বাবাকে বলো কি হয়েছে, কেউ কিছু বলেছে? বলো বাবা, বাবা তাকে শাস্তি দিবে। কয়েক সেকেন্ডের মাথায় গেট খোলে পুনম, ফোলা ফোলা গালগুলো আরো ফুলিয়ে। দুজনের একসাথে ঘরে ঢোকে পুনমকে দরজা খুলতে দেখে রেশমা বেগম ও পরশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আব্বু, আমি গ্রামে যাব, এখানে থাকবো না। পুনমের কথা শুনে অবাক দুজন।
কাল পর্যন্ত যেই মেয়ে বোনেদের সাথে হাসি ঠাট্টা করে হেসে খেলে কাটিয়েছে, আজ কি হলো? পাশে বসে আনিস সাহেব মাথায় হাত বোলায় আর বলল, কি হয়েছে আমার আম্মা জানের? এখানে কি ভালো লাগছে না? কিছুদিন পর তোমার বড় আপুর বিয়ে, তুমি কত এক্সাইটেড ছিলে। থাকবো না বিয়েতে, শ্বাস ফেলল আনিস সাহেব। মেয়েটা এমনিতেই লক্ষ্মী হলে কি হবে, বংশগতভাবে টুকিটাকি তেড়ামি তার স্বভাবে আছে। সে যখন কোনো কিছু নিয়ে একটু জেদ ধরে তো ধরেই। এবার পারভেজ সাহেব বলল, আম্মা কেউ কিছু বলেছে? বলো বাবাকে। আর তুমি চলে গেলে রূপসা কতটা খারাপ লাগবে ভেবে দেখেছো? আপু তোমাকে কত ভালোবাসে, তার বিয়েতে তুমি থাকবে না, আপু কষ্ট পাবে না? পারভেজ সাহেবের কথায় মাথা নিচু করে ফেললো পুনম। কতক্ষণ থম মেরে থাকলো, তারপর বলল, আচ্ছা, তবে আপুর বিয়ে হতেই আমরা গ্রামে চলে যাব, এখানে থাকবো না। পারভেজ সাহেব ও আনিস সাহেব দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে একসাথে বলল, আচ্ছা হয়েছে, আল্লাদি বাপের মেয়ের আল্লাদি। এখন কি দাঁতে কিছু কুটবে নাকি এভাবেই থাকবে? খাবারের থালা নিয়ে প্রবেশ করতে করতে বলল রেশমা বেগম। ফের শক্ত কণ্ঠে বলল, আজ যেন আমি পেট ব্যথার গুনগুন কান্না না শুনি। বাচ্চাদের মতো না খেয়ে কাটিয়ে দিতে পারে, রাতে কেঁদে ভাসাবে। আমার কি? আবার আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, মেয়েকে খাওয়াও, আর কাল ডক্টরের কাছে যেতে হবে, সেটাও মনে রেখো। চোখ টলমলো করছে রেশমা বেগমের। পুনম মায়ের কথা শুনে কেঁদে দিল। পারভেজ সাহেব আনিসকে রেশমার কাছে যেতে বলে নিজে পুনমকে খাওয়াতে থাকে। পারভেজ সাহেব চিন্তিত ভঙ্গিতে বাসায় ঢোকে। রূপসা নিজের ঘরে থেকে বের হয় বাবাকে দেখে। থেমে বলো, বাবা তোমাকেই খুঁজছিলাম। কেন বাবা? আমার ঘরে চলো। রূপসা পারভেজ সাহেবকে নিজের ঘরে নিয়ে বসায়, তার কোলে মাথা রাখে। বাবা আমি জানি তুমি চন্দ্র ভাইকে অধিক ভালোবাসো, সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই, তবে তাকে সাবধান করে দিও, নেক্সট টাইম যেন আমাদের পূর্ণকে কষ্ট দিয়ে কোনো কথা না বলে। রূপসার মাথায় হাত বোলায় পারভেজ সাহেব চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আজ কি হয়েছিল? রূপসা সবটা বলল। পারভেজ সাহেব চুপ থেকে বলল, টেনশন করো না আম্মু, আমি চন্দ্রকে বলে দিব আম্মার থেকে দূরে থাকতে। সন্তুষ্ট হয় রূপসা। সে জানে চন্দ্র ভাই ভাই বেপরোয়া হলে তার বাবাকে খুব মানে, তার বাবার কথা না পারতে অমান্য করে না সে। তাই এবার নিশ্চিত রূপে পুনমের জন্য আনা জিনিসগুলো নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে বের হলো। রাত 10টা। ছাদে টুলে বসে আছে 4 পুরুষ, 2টি জেনারেশন। চন্দ্র বসে আছে তার সামনে, তাকে ঘিরে বসে আছে 3 ভাই, মিরাজ সাহেব, পারভেজ সাহেব আর কামরুল সাহেব। মুখ খুললেন পারভেজ সাহেব, আব্বা, আমার মেজো মেয়েটা একটু অন্যরকম, আবার ওর জন্য আমরা সবাই নতুন, ওকে এইরকম কথা বলবে না, ওর মনে লাগে। আমি কি করেছি মেজো বাবা? গর্জে ওঠে কামরুল সাহেব। এই ছেলেকে এভাবে বললে হবে না পারভেজ, এর গালে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে কথা বল। কামরুল সাহেবকে থামায় মিরাজ সাহেব। পারভেজ সাহেব তাকে থামিয়ে আবারও বলল, চন্দ্র আব্বা পুনমের থেকে দূরে থাকবে। আড়মোড়া ভাঙে চন্দ্র হাই তুলে বলল, সম্ভব না। অবাক হয় পারভেজ সাহেব ও মিরাজ সাহেব। কামরুল সাহেব ফের রেগে যেতেই ভাইকে ধরে মিরাজ সাহেব। পারভেজ সাহেব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেন? ওকে আমার চাই মানে? আমার মেয়েটা কোনো বস্তু না চন্দ্র, যে চাইলেই দিয়ে দিলাম। হুম, তোমার মেয়ে তো আমার হবু অর্ধাঙ্গিনী, বস্তু হতে যাবে কেন? রেগে গেল পারভেজ সাহেব, তবুও ঠান্ডা স্বরে বলো, তোমার সাথে পুনমের বয়সের ফারাক দেখেছো? হুম, অনলি 10 ইয়ার্স। লেম এক্সকিউজ। ও তোমাকে পছন্দ করে না। আজ তুমি কি বলছো সেজন্য এখন থেকে চলে যেতে চেয়েছে সে। বুঝতে পেরেছো ও কতটা অপছন্দ করে তোমাকে? পছন্দ হয়ে যাবে? আর ও কোথায় যাবে? যে পাখি খাঁচায় বন্দি করার জন্য এত আয়োজন করলাম, সে পাখি বুঝি খাঁচা ছেড়ে চলে যাবে? আর আমি চন্দ্র চেয়ে চেয়ে দেখবো? অবাক 3 ভাই চন্দ্রের দৃঢ়তায়। কেমন শান্ত চোখে শান্তভাবে উত্তর দিচ্ছে। পারভেজ সাহেব চন্দ্রের মধ্যে অতীতে নিজেকে দেখতে পেলেন।
সে বললেন, খাঁচার পাখি কিন্তু সুযোগ পেলেই উড়াল দেয়। ওকে আমি পোষ মানাবো, কবুতরের মতো পোষ মানাবো, যারা আকাশে কিছু সময়ের জন্য উড়লেও দিন শেষে নিজের নীড়ে ঠিক ফেরে। এক সময় আমিও সেটাই বলেছিলাম, তবে সে কিন্তু কবুতর হয়নি, হয়েছে ময়না পাখি, যারা ফাঁক পাইলেই ওড়াল দেয়। না তো ও রোজিনা, আর না তো আমি পারভেজ আলী। আমি চন্দ্র, সাহারান আলীর চন্দ্র, যে নিজের জিনিসটাকে ঠিক বুঝে নেয়। আর মেজো বাবা, তুমি ছিলে অতি ভালোবাসায় অন্ধ, যার পরিণতি এমন হওয়ারই ছিল। তিন ভাই অবাক চন্দ্রের কথায়। পারভেজ সাহেবের রেখে বলল, আমার মেয়েকে কোনো মতেই তোমার হাতে দিব না, আমি ছিনিয়ে নিতে জানি। কথাটা শেষ করতেই এবার ঠাস করে চড় পড়ল চন্দ্রের গালে। কামরুল সাহেব মেরেছে চড়টা। পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল, দেখেছিস এই বেয়ারা ছেলের বেয়াদবি? এরে আদর করে মাথায় কিন্তু তুই উঠিয়েছিস পারভেজ। মাঝখানে চন্দ্র অপর গাল বাড়িয়ে দিয়ে বলল, লাগলে আরেক গালে থাপ্পড় মেরে মাথা থেকে নামিয়ে দাও, তারপরও পুনমকে আমার চাই। ফিক করে হেসে দিল মিরাজ সাহেব। শীষ বাজিয়ে বলল, এই না হলে আমাদের ছেলে। আমি তো ভেবেছিলাম কামরুল ভাইয়ের ছেলে কামরুল ভাইয়ের মতো শান্ত হবে, কিন্তু বাপ, তুই পোলা না, তুই তো আগুনের গোলা। যা বেটা, ছোট বাবা তোর সাথে আছি। চন্দ্র ঠোঁট বাঁকিয়ে কামরুল সাহেব ও পারভেজ সাহেবের দিকে ভুরু নাচিয়ে মিরাজ সাহেবকে নিয়ে চলে গেল। তাদের যাওয়ার দিকে আহাম্মক হয়ে তাকিয়ে আছে দুই ভাই। মানুষ বলে চোখের পলকে দিন যায়, তেমনটা বর্তমানে পুনমের কাছে মনে হচ্ছে। না সে পারে যেতে, না পারে এই মুহূর্তে এখানে থাকতে। তার মনে হচ্ছে এই মুহূর্তে গ্রামে চলে যায়। তার সব ভালো লাগলেও চন্দ্রকে ভালো লাগছে না। ওই সুদর্শন পুরুষকে দেখলেই নাক মুখ কুঁচকে রাস্তা বদল করে ফেলে, এমন ভাবে যেন কালো বিড়াল তার রাস্তা কেটেছে। পুনমের এমন ব্যবহার দেখে চন্দ্র মনে মনে ফুঁসে ওঠে। এই তো সেই দিন পুনম মাত্রই নিজেদের বাড়ি থেকে এ বাড়িতে ঢুকেছে, তার পিছু পিছু চন্দ্রও ঢুকলো। চন্দ্রকে দেখেই থেমে যায় পুনম। চৌকাঠ পেরিয়ে চন্দ্র সিঁড়িতে যেতেই পুনম বাসায় ঢুকলো। চন্দ্র শুধু একবার পেছন ফিরে তাকিয়ে থেকে আবারও চলে গেল। পুনম ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে রূপসার ঘরে যেতে নিলে কারোর পায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। বসে পায়ে হাত দিয়ে দেখতে পায় চন্দ্রকে। চন্দ্র ঠান্ডা চোখে পুনমের দিকে তাকিয়ে বলল, আমাদের বাড়িতে আসতে পারো, আর আমাকে দেখলেই এমন পেচিমুখ করো কেন? রাগে দুঃখে পুনমের কান্না আসছে। সে রাগলে কোনো কিছু বলতে পারে না, রাগের চোটে কান্না করে ফেলে। চন্দ্র তা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে পুনমের সাইড কেটে যেতে নিলেই পুনম খপ করে চন্দ্রের আঙ্গুল জোরে জোরালো ভাবে একটা কামড় দেয়। চন্দ্র শান্ত চোখে আঙ্গুলের দিকে তাকায়, ফের বলে, এই যে কামড়া কামড়ি করে আমাকে কন্ট্রোললেস করছো, আমি যদি শুরু করি তখন তোমার বাপ চাচা জ্যাঠা তিন গোষ্ঠী জেনে যাবে। পুনম খায়েশ মিটিয়ে কামড় দিয়ে চলে গেল, চন্দ্রের কথায় জবাব দিল না। তার বাবা বলেছে চন্দ্রের সাথে কথা না বলতে, সে বলেনি, তবে উচিত শিক্ষা দিয়েছে। চন্দ্র পুনমের যাওয়ার দিকে তাকিয়ে কামড় দেওয়া আঙ্গুলখানা দেখে মুচকি হেসে গম্ভীরভাবে চুমু খায়। আঙ্গুলের দিকে তাকিয়ে বলে, তুই লাকি রে, আমার জোহরার সর্বপ্রথম ছোঁয়া তুই পেলি। ফের বিড়বিড় করে বলল, বেটা চন্দ্র, আজ রাতে আবার বিচারে বসার প্রস্তুতি নে। চন্দ্রের মনোভাব সত্যি করে এবার চারজন চন্দ্রকে নিয়ে বিচারে বসে। তবে এবার চন্দ্রের পক্ষে থাকে মিরাজি সাহেব। তবে বিচারের মাঝে এবারও কামরুল সাহেব চন্দ্রের গালে গাদাম গাদাম দুইটা দিতেই চন্দ্র বলল, আব্বু, আজকের বিচারে একটা চড় বেশি পড়ে গেলে না, চরের ডোজটা ধীরে ধীরে বাড়াও। এভাবে বলতে এভাবে চলতে থাকলে তো আমার গালটা সরকারি খাল হয়ে যাবে। মিরাজ সাহেব উচ্চস্বরে হেসে দিল। আজ হতবাক তিনজন। 1 মিনিট নীরবতা। শোক পালন করে দীর্ঘশ্বাস ফেলে যে যার মতো করে চলে গেল। চন্দ্র সেখানেই বসে রইল।
চারজন বুঝেছে এই ছেলেকে কিছু বলে লাভ নেই, এ শুধরাবে না। তাই আপাতত পুনমকে দূরে রাখার চিন্তা করলো। তবে এখন না, রূপসার বিয়েটা মিটে গেলেই পুনমের এইচএসসি পরীক্ষার পর তারপরে যা ব্যবস্থা তারা নিবে। তবে কামরুল সাহেব যতই হম্বিতম্বি করুক না কেন, দিন শেষে তিনিও বাবা, সেও চায় তার সন্তানটা ভালো থাকুক, এই পচা পাক রাজনীতি থেকে দূরে সরে আসুক। তবে তিনি জানেন চন্দ্রকে, তার জেদকে। চন্দ্রের চোখে সে অদম্য চাওয়া দেখেছে পুনমের জন্য, যা সে চাইলেও উপেক্ষা করতে পারে না। রূপসার বিয়ের গেস্ট লিস্ট করতে বসেছে সবাই। বহু বছর পর আলী ফ্যামিলিতে বিয়ের আমেজ শুরু হয়েছে। অনেক আগে কামরুল সাহেবের বিয়ে হয়েছিল ধুমধাম করে। পারভেজ সাহেব অনাড়ম্বরে বিয়ে সারে। মিরাজ সাহেব তো চট্টগ্রামে পড়তে গিয়ে সেখানেই কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলে। বেশ কয়েক বছর পর বিয়ের আমেজ হওয়ায় সবাই চাইছে রূপসার বিয়েটা বেশ ধুমধাম করে দিতে। লিমনদের ৩০০ বৈরাতিতে সহ মোট ৮০০ মানুষের আয়োজন। বেশ লম্বা চওড়া একটা লিস্ট। আপা, বসেছি যখন গেস্টদের পাশাপাশি খাবারের মেনুটাও ঠিক করে ফেলি। সিতারার কথায় তাল মেলায় চাঁদনি বেগম। বলল, হ্যাঁ, আর মেয়ের ফ্ল্যাট সাজাতে কি কি দিব সেটাও তো ঠিক করে ফেলি। এবার মুখ খুলল রেশান। বলল, ফ্ল্যাট অলরেডি সাজানো শেষ মামি। লিমন ভাইয়ের চাচি তাকে ৩ তলার পুরোটাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তবুও আমাদের একটা কর্তব্য আছে না? নিপা বেগমের কথায় শিহাব বলল, ছোট মামি, এটা কর্তব্য না, যৌতুক প্রথা বলে। আমরা আদিকাল থেকেই এই প্রথায় জর্জরিত, তাই যতই হোক কর্তব্য উপহার হিসাবে এটাকে চাপিয়ে দেয়। তোমার সামর্থ্য আছে, তুমি দিচ্ছ, আর যার নাই সে তো পারে না। এটা একটা ঘাতক বা ড্রাগস, যা কোনো নেশাকে বলে, চাইতেও বেশি মারাত্মক। শিহাবের কথায় উপস্থিত সবাই চুপ থাকলো। ভাবলো, আসলে লিমনের তো কোনো দাবি দেওয়া নেই, সে উল্টো নিজের সামর্থ্যের মধ্যেই তার বউকে সাজিয়ে নিয়ে যেতে চাইছে। তাই বরং প্রথম বিয়ে করেই লাফিয়ে বেড়াচ্ছে। ঠিক বলেছিস বাবা, রূপসাকে কিচ্ছু দিব, আর ইভেন কোনো মেয়ের বিয়েতেই কিচ্ছু দিব না। তখনই চন্দ্র ফোড়ন কেটে বলে, তবে আমি নিব, শ্বশুরের কাছ থেকে তার গ্রামের সেই ৮ চালা টিনের ঘরটা নিব। নিপা বেগম বলল, বাবা, তুই এমপি মানুষ, তুই না চাইতেই তোর শ্বশুর তোকে ২ হাত ভরে দিবে। সেটা তো দিবেই, ৮ চালার একটি বাড়ি ২ হাতে তো আর আটবে না। বলেই চন্দ্র উঠে গেল। আনিস সাহেব চোখ রাঙিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। মিরাজ সাহেব মিটমিটিয়ে হাসছে। বলতে বলতেই রূপসার বিয়ের দিন ঘনিয়ে আসলো। কাল বাদে পরশু রূপসার বিয়ে। বাড়ি ভর্তি মেহমানজন। বাড়ির রমণীরা দম ফেলার ফুরসত পাচ্ছে না, তাই না পেরে বাড়ির মেয়েরা হাত লাগাচ্ছে। পুনম এই ঘর পরিষ্কার করছে, তো ঝিনুক ড্রয়িং রুম পরিষ্কার করছে। আবার রিমি, নিশা কিছু পান খাদক বুড়িকে পান সেজে দিচ্ছে। হাসি ঠাট্টা কাজ খিটখিটে বুড়িদের ক্যাটকেটানিতে দিন কেটে যাচ্ছে। বিছানায় পিঠ লাগিয়ে ৫ বোন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বিয়ে উপলক্ষে পুনমকে এই বাড়িতে রেখে দিয়েছে রূপসা। সাথে সাথে ঠিক করেছে সব বোনেরা একসাথে থাকবে। সেই নিয়েই বোনেদের কি এক্সাইটেড। বাড়ির দক্ষিণ সাইডে একটি সারিতে ৩টা বারান্দা, উত্তর ও দক্ষিণ মিলিয়ে চন্দ্রের রুমের বারান্দা, তারপর একটা রুম, এরপর রূপসার রুমের বারান্দা। চন্দ্র অনায়াসে ২টা বারান্দা পার করে ৩ নাম্বার বারান্দায় আসে। চুপিসারে ঢুকে পড়ে চন্দ্র। ৯ বাই ৮ ফুটের বেডে আড়াআড়িভাবে শায়িত ৫ বোন। ২টা খাট একসাথে জুড়ে দেওয়া হয়েছে। মুক্তির ঘরের খাটটা প্রথমে আনতে চেয়েছে, তবে মেহমান আসবে, তাদের থাকার জায়গার প্রয়োজন হবে, সেই ভেবে আর আনেনি। ছাদের চিলে কোঠার ঘরের খাটটা এনে জুড়ে দিয়েছে রিশান সাহেব। ৫ জনের মধ্যে পুনমকে খুব সহজে চিহ্নিত করতে পারল চন্দ্র, কারণ পুনম মাথায় ওড়না পেঁচিয়ে শুয়েছে। রূপসার ঘরে এসি চলছে। পুনমের এসির অভ্যাস নেই, ঠান্ডা লেগে মাথা ব্যথা শুরু করে, তাই সে নিজের ওড়নাটা মাথায় পেঁচিয়ে নেয়। ওড়না ভেদ করে কিছু খুচরো চুল
পুনমের মুখের উপরে এসে পড়ে। নিয়ন চাঁদের আলোয় তা দেখে মুগ্ধ হয় চন্দ্র। হঠাৎই রিমির পুনমের গায়ে পা উঠিয়ে দিতেই পুনম ও চন্দ্র দুজনেই বিরক্ত হয়। ঘুমের ঘোরে পুনম সরিয়ে দিলে রিমি আবারও তার গায়ে পা দেয়। এবার চন্দ্র আরো বিরক্ত হয়। সে একটা ওড়না নিয়ে রূপসার কাবাড থেকে নিয়ে রিমির পা দুটো একত্র করে বেঁধে দিয়ে বিড়বিড় করে বলল, আমার জোহরাকে এখনো পর্যন্ত আমি ছুঁতে পারলাম না, আর এর আগেই আমার হকে ভাগ বসাচ্ছ? জোহরার প্রতি এক বিন্দুও কেউ পাবে না, সে আমার সাহারান আলীর চন্দ্রের। দাউ দাউ করে জ্বলতে থাকা কাঠ কয়লায় দিয়ে আগুন সপে টিস্যু দিয়ে ঘাড়ের কপালের ঘাম মুছছে আর চোখে চেয়ারে বসা বাপ চাষাদের দিকে তাকায় চন্দ্র। এরা সব দায়িত্ব চন্দ্র, ঋষাব আর শিহাবের দিকে বাড়িয়ে দিয়ে নিজেরা হাত পা গুটিয়ে বসে আছেন। গরু জবাই করে শুরু করে প্রত্যেকটা কাজের লোক থাকলেও তদারকি করা, বাবুর্চি যখন যেটা বলেছে এনে দেওয়া, আরেকদিকে হলুদের ডেকোরেশন হচ্ছে সেই দিকে খেয়াল করা, সব মিলিয়ে তাদের শ্বাস নেওয়ার ফুসরত নেই। ঋষা নাক মুখ কুঁচকে চন্দ্রের পাশে বসে বলল, ওই রাব্বি, একটা ঠান্ডা দিয়ে যা। তাদের ক্যাম্পাসের ছোট ভাই রাব্বিকে ডেকে বলল, শালার জীবনটাই বেদনাময়। রূপসা ছোট ভাই হইয়াও বিয়া কইরা লইল, আর আমি কি করলাম? শালার প্রেমিকাটাও পাত্তা দেয় না। পাত্তা পেতে হলে পাত্তা পাওয়ার মতো কাজ করতে হয়, বুঝলেন? কোনো কিছু করবেন না আর ফলের আশা করবেন, তা তো আর হবে না। ঝিনুক রিশানের হাতে ঠান্ডা শরবত দিতে দিতে বলে চন্দ্রকে দিল, আর দিয়ে চলে যেতে নিলে পেছন থেকে ডাকে রিশান, ঠ্যাং ঝুলিয়ে বলল, বলছিস তাহলে একবার পাত্তা পাওয়ার চেষ্টা করি, কি বলিস? সেটা আপনার ব্যাপার। মুখ বাঁকায় ঝিনুক, চলে যায়। ঝিনুকের যাওয়ার দিকে তাকিয়ে রিশান বলল, এরা এত ঝাঁঝওয়ালা কেন রে? এই বংশের প্রত্যেকটা এক একটা ঝাল মরিচ। তুই এই ঝাল মরিচ খেতেই ভালোবাসিস? চন্দ্রের খোঁচা মারা কথায় নাক মুখ কুঁচকে বসে রইল, কিছু বলল না, কারণ কথাটা সত্যি। নিজের থেকে 10 বছরের মেয়ের প্রতি তার যে কিভাবে ভালোবাসা জন্মালো সেটা ভেবেই প্রতিদিন আয়নার সামনে নিজেকে চড়ায় রিশান। রূপসার হলুদ সন্ধ্যা, বাড়ির সামনে ছোট বিলবোর্ড টানিয়েছে চন্দ্ররা। এর আঙিনাখানা শিহাবের। রূপসার ছবি সহ একটা সুন্দর ডিজাইনের বিলবোর্ড প্যান্ডেলের সামনে বাঁধা। বাড়ির পেছনে খোলা জমিতে প্যান্ডেল করে সেখানে সকল আয়োজন করেছে তারা। যদিও চন্দ্র বলেছে কমিউনিটি সেন্টার থেকে করতে, তবে কামরুল সাহেব ও পারভেজ সাহেব চেয়েছে বাড়ির প্রথম বিয়েটা বাড়িতেই হোক, তাই আর কেউ না করেনি। সন্ধ্যা 7:30 ছেলে পক্ষ থেকে রূপসাকে হলুদ লাগাতে এসেছে, তাদের সাথেই মেয়ে পক্ষরা যাবে। কাল বিয়ে। বাড়ির সকল মেয়েরা শাড়ি পরেছে, অফ হোয়াইটের শাড়ি, কানে পরেছে লাল পাড়ের সাদা শাড়ি। আর তবে অনেক বলে কয়েও পুনমকে শাড়ি পরাতে পারেনি কেউ, তাই রূপসা যখন সাজিয়েছে তখনই সেটা মানা করে দিল। হাতের কনসিলারটা ঠাস করে রেখে চলে যেতে নিলে আর আটকাই পুনম, হালকা সাজো আপু, তবে হিজাব না পরলেও মাথায় কাপড় থাকবে, না হলে আমার অস্বস্তি লাগবে প্লিজ। পুনমের অনুনয়ে কাজে দিয়েছে। রূপসা এতটুকুতেই রাজি হয়েছে, তাই ঢের। সবাই আস্তে ধীরে টের পেল মেয়েটা লক্ষ্মী হলেও কিছু কিছু বিষয়ে ঘাড় তেড়া। সকলের সাজ শেষ, কনের সাজও শেষ। এবার রূপসাকে স্টেজে নেওয়ার জন্য আসে সবাই। মাথার উপরে বড় দোপাট্টা টানিয়ে নিচে রূপসা হেঁটে চলেছে, তার পাশে তার সকল ভাই বোনেরা ওড়না ধরে আছে। বক্সে উচ্চ স্বরে গান বেজে চলেছে, তার তালে তালে ঝিনুক রিমি নেচে চলেছে। রিমি বেচারি একটু জোরে জোরে পা নাড়াতে গেলেই ব্যথায় টনটন করে ওঠে। আজ সারাদিন সে তার পা বাঁধা কারীকে খুঁজেছে, তবে পায়নি। রূপসাকে স্টেজে বসায়। প্রথমে পারভেজ সাহেব ও সিতারা খানম একসাথে হলুদ দিল রূপসাকে, তারপর
কামরুল সাহেব ও চাঁদনি বেগম, তারপর মিরাজি সাহেব, নিপা বেগম, সবশেষে আনিস সাহেব ও রেশমা বেগম হলুদ ছোঁয়ালো। ছেলে পক্ষের লোকেরা রূপসাকে হলুদ দেয়। হলুদ দেওয়ার সাথে সাথে ছবি তোলা শুরু করেছে এক একজন। মুক্তি সকল বোনেদের নিয়ে স্টেজে উঠেছে। প্রথমে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে তারপর হলুদ মাখায়। মুক্তি রূপসার মুখে হলুদ দিয়ে ভরতে চেয়েছিল, তবে রূপসা চোখ রাঙানিতে পারেনি। কিন্তু রায়ান পরশ পূর্বের কাছে চোখ রাঙানি টেকেনি। তারা নিজের ইচ্ছে মতো হলুদ লাগিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। এর মধ্যে রূপসা কয়েকবার চিল্লানি মারলেও কেউ এগিয়ে আসেনি। রূপসাকে হলুদ দিয়ে এবার সবাই যাবে ছেলেদের বাড়িতে। পারভেজ সাহেব গাড়ি ঠিক করে দিয়েছে। রিমি, ঝিনুক, পুনম একসাথে বসলো। এটা দেখে ড্রাইভিং সিটে চন্দ্র, তার পাশে রিশান। শিহাব অন্য গাড়িতে বাকিদের নিয়ে যাবে। চন্দ্রকে দেখে পুনমের যাওয়ার ইচ্ছাটাই মরে গেল। সে ঝিনুককে বলল, তোরা যা, আমি যাব না, ভালো লাগছে না। এখন যাবে না কেন? তোমার জন্য সকল কাজকর্ম ছেড়ে ড্রাইভারের কাজ করতে হচ্ছে। কাউকে কিছু বলতে না দিয়ে চন্দ্র খেকিয়ে বলল, সে তো অন্য কাজে ব্যস্ত ছিল, তবে তার জোহরাকে চোখের আড়াল সে করেনি। বড় বড় চোখে গাঢ় কাজল, মাথায় ঘোমটা দেওয়া হালকা সাজ, সব মিলিয়ে চন্দ্রকে পাগল বানানোর রূপ নিয়ে এসেছে। বাড়ির অনুষ্ঠানে কাউকে আশেপাশে ঘেঁষতে দেয়নি, কিন্তু যখন শুনেছে এই মেয়ে লিমনদের বাড়িতে যাবে, তখন সকল কাজ বাদ দিয়ে জোহরাকে পাহারা দেওয়ার জন্য, ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়। চন্দ্রের কথা শুনে আশ্চর্যের শেষ পর্যায়ে পুনম। এই লোক তার জন্য সকল কাজ ফেলে যাচ্ছে, এও বিশ্বাস করতে হবে তার? মুখ বাঁকিয়ে বলো, আপনি যাচ্ছেন দেখেই আমি যাচ্ছি না, আপনি না গেলেই যেতাম। দাঁতে দাঁত চেপে গেট খুলে বের হয় চন্দ্র। ধাক্কা মেরে গাড়িতে ঢুকায় পুনমকে। দরজা লক করে শাসায়, একটা কথা বললে ওই চিরল দাঁত ভেঙে দিব। তখন কথা বলতে গেলে সব কথা মাড়ির ফাঁক দিয়ে বের হয়ে যাবে। পুনম কিছু বলতে গিয়েও বলল না। রিশান কিছু না বলে চুপচাপ গেম খেলায় ব্যস্ত। ঠিক তখনই চিল্লিয়ে বলে উঠল, আরে মার মার মার, রিশান ভাই! তিন রমণীর চিৎকার। রিশানের চন্দ্রের কান বন্ধ হওয়ার জোগাড়। সে থমথম খেয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি আমাকে মারতে বললে? দুঃখী কণ্ঠে পুনমের। বোকা হাসি হাসলো রিশান। বলল, বোন, আমি তোরে মারতে বলি নাই, গেম খেলতাছি, এনিমি মারতে বললাম। ঝিনুক পুনমের কানে কানে বলল, কেসটা কি রে? কিসের? তোর আর চন্দ্র ভাইয়ের? চন্দ্র ভাই সকল কাজ রেখে আমাদের নিয়ে লিমন ভাইয়ের বাড়িতে যাচ্ছে। কেসটা জন্ডিস, তবে সেটা তোর ওই খাটাস চন্দ্র ভাইয়ের মাথায় হয়েছে, আমার না। এখন চুপ থাক। ঝিনুক কিছু বলল না, রিমির দিকে তাকালো। তাকে কিছু ভাবতে দেখে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? আমার পা বাঁধলো কে? আর বেঁধেছিস? আস্তে বাঁধ না। এত জোরে বেঁধেছে, এখনো ব্যথায় টনটন করছে। দেখিস বিয়ের দিন বেটাই বউ পালিয়ে যাবে। কথা শেষ হতে না হতেই চন্দ্রের বিশাল ধমকে চমকে ওঠে তিনজন। আলতু ফালতু কথা না বলে চুপচাপ থাক, না হলে ঘাড় ধরে সবটা কটাকে বাসায় নিয়ে যাব। রিমি, ঝিনু, পুনম চুপ করে গেলেও রিশান উচ্চস্বরে হেসে দিল। হাসতে হাসতে চন্দ্রকে চোখ মেরে বলল, চন্দ্র, রিমির পা বাঁধাকারী বউ যদি বিয়ের দিন ভেগে যায় তাহলে কেমন হবে? ফের রিমির দিকে তাকিয়ে বলল, রিমি রে, অভিশাপটা একটু বুঝে শুনে দিস কিন্তু। আমি পা ব্যথায় শখের হিলটা পরতে পারছি না, তুমি বলছো অভিশাপ বুঝে শুনে দিতে? আমি তো মনে মনে আরো কত কি বলেছি। বাসর রাতে যেন ওই বেটা বউয়ের হাতে লাঠির বাড়ি খেতে খেতে রাত পার করে। এবার আর না পেরে চন্দ্র বজ্র কণ্ঠে ঝাড়ি দিতেই রিশান, রিমি চুপ। পুনম, ঝিনুক মিট মিট করে হাসছে। এরা এক একটা আমার দুশ্মন। আমার ভবিষ্যৎ বাসর নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ছ্যাঃ। লিমনদের বাড়ির 4 তলার ছাদে হলুদের আয়োজন করা হয়েছে। পুনমরা ঢুকতেই তাদের আপ্যায়ন করতে লাগলো ফাতেমা আক্তার। পুনমরা সালাম দিয়ে ঢুকলো।
মুক্তি আসেনি, চাঁদনি বেগম তাকে রূপসার সাথে পাঠিয়েছে। চন্দ্ররা এসেই ওপরে চলে গেছে। পুনমরা এসে ফাতেমা আক্তারকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা, তোমরা আরেকটা বোন নিয়ে আসোনি? মুক্তি আপু রূপসা আপুর সাথে আছে, তাই আসতে পারিনি। আচ্ছা বসো। আনুর মা, ওদের শরবত দাও, কাউকে বলে বসলেন ফাতেমা আক্তার। পুনমের সাথে টুকটাক কথা বলতে লাগলেন। তাই ঘরে ঢুকে ইহানের সাথে কয়েকজন ছেলে, আম্মু রাত হচ্ছে 10টা পার হয়ে, ওদের ছেড়ে দাও, হলুদ টলুদ দিয়ে যা যা লাগে কাজ সারুক। ফাতেমা বেগম সবাইকে একেবারে খাইয়ে ছাড়লেন। সবাই ছাদে গেল। ছাদে শামিয়ানা টানিয়ে স্টেজে করেছে। সেখানে লিমন লুঙ্গি সাদা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে, গায়ে এক গাদা হলুদ। সাউন্ড বক্সে গান বেজে চলেছে। সব সময়ের মতো চন্দ্র এক কোণে নিজের মতো করে বসে আছে, তবে তার চোখ তার জোহরার থেকে এক বিন্দু সময়ও থেকেও সরেনি। যখন থেকে পুনম ছাদে পা রেখেছে, ভুরু কুচকে সিসিটিভির মতো করে এদিকে ওদিকে নজর রাখছে। রিমিরা লিমনকে আগে থেকেই চেনে, তাই তারা লিমনের সাথে দুষ্টুমি করছে, তার সাথে অনেকের সাথেই করছে। তবে পুনম চুপচাপ বসে আছে, তা দেখে লিমন জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার শালিকা, চুপ করে আছো? কিছু না ভাইয়া, এমনি চুপ করে আছি। তা তো হয় না, কারোর সাথে না কারোর সাথে কথা বললেও তো আমার সাথে বলতে পারো কোনোভাবে। কেন ভাই? দুলা ভাই, তাই নাকি? হুম। একটা বোনের অনেক শখ ছিল, আমার শালিকা তো অনেক আছে, তাই ভাই ঠিক আছে। হেসে ওঠে লিমন। পুনম নিশা পাশ থেকে বলো, দ্যাটস নট ফেয়ার ভাইয়া, আমরা আগে এসে শালিকা আপু, আর পরে এসে পদোন্নতি হয়ে বনে পৌঁছে গেল। তা শালিকা, দুষ্টুমি করার সময় মনে থাকে না যে বোনের পদে পদোন্নতি হওয়া লাগবে? হেসে উঠল পরশ পূর্ব। এরা ডুপ্লিকেট চন্দ্র, আর সব সময় নিজেদের মতো করে কাটাই কোথাও গেলে, যদিও পরশ একটু পরপর বোনের খোঁজ রাখে। রায়ান বলল, ভাইয়া ওরে কোনো পদেই রেখো, আর ওই ফকিন্নি পদই ভালো আছে। আর কলেজের রাশেদ স্যারের লাইলা হিসাবে ওর একটা গুরুত্বপূর্ণ পদ আছে। ও মাই গড নিশু, তোমার প্রিন্স মামুন বর্তমানে রাশেদ স্যার নাকি? তা সে কি শেখায়, ফিজিক্স নাকি কেমিস্ট্রি? দুলাভাই সে বেকুব পুরুষ, গণিতের মাস্টার। নিশার কথায় সবাই হা হা করে হেসে উঠল। রিমি ঝিনুক পুনম বড় বড় চোখে তাকিয়ে আছে। নিশা হাসতে হাসতে পুনমের দিকে চোখ গোল করেই মুখখানি চুপসে গেল। এবার ঝিনুক হেসে দিল, পুনমও ঠোঁট চেপে দিল। তার ফোলা ফোলা গালগুলো আরো ফুলে গেল। সেই দিকে তাকিয়েই ছিল চন্দ্র, তবে সবার অলক্ষ্যে আরেকজন পুনমের দিকে তাকিয়েছিল। পুনমের ফোলা ফোলা গালগুলো একটু টেনে দেওয়ার ইচ্ছে ছিল। কি ভাইয়া, কোন দিকে ধ্যান তোমার? না রিশান, ধ্যান একদিকেই আছে, আপনারা বলুন, আমি শুনছি। ওরা নিজেদের মতো করে কথা বলতে থাকে। হলুদ টলুদ শেষে সবাই 11:30টার দিকে বের হয়। এসে দেখে তাদের বাড়ির আমেজ এখনো শেষ হয়নি। বাড়ির মুরব্বীরা এখনো উল্লাসে মেতে আছে। এবার ঝিনুক রিশানদের সমবয়সীরা তাদের সাথে আবার নাচে গানে মেতে উঠেছে। কাল বিয়ে, তাই চন্দ্ররা গরু জবাই করতে চলে যায়। বাবুর্চিরা ভোর রাত থেকে রান্না শুরু করবে। তাদের চা নাস্তার ব্যবস্থা করেছে চাঁদনি বেগম। সীতারা মেয়ের সাথে কি কি যাবে তার জোগাড় যন্ত্র করছে। আর একটু পরপর চার রমণী চোখের জল মুছছে, হাসি আর আনন্দ। এটা ছোঁয়াচে রোগ, তাদের দেখে অনেকেই কেঁদে চলেছে। অন্যদিকে রূপসাও মুক্তিকে জড়িয়ে সমানে কেঁদে চলেছে। আপু জানো, লিমন ভাই থেকে গেল পুনম আর পিছু পিছু আসা 3 বোন। কি কি হয়েছে আপু? অল্পতেই পুনমকে প্যানিক করতে দেখে রূপসা মুক্তি নিজেদেরকে সামলায়। কি হয়েছে, ওইখানে কেমন মজা করলি, আমাদের বললি না তো? আমাকে তো নিলিও না, তুমি তো যাওনি। আর জানো, লিমন ভাইয়া আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। এখন আসো আমরা এগুলো খাই। আপু জানো, এই পূর্ণ ভালো ধুরন্ধর হয়েছে, গিয়ে লিমন ভাইয়ের সাথে ভাই বোনের সম্পর্ক পাতিয়ে ফেলেছে। ও
ও মা, তোরা ভাইয়া ডাকিস না? তোদের ও তো ভাইয়া। হিংসুটে মহিলা। আমি অনলি 17, নট মহিলা, ওকে? 70 বছরের বুড়ি। দাঁড়া রে পূর্ণ, আজ তোরে খাইছি। ঝিনুক পুনমকে তাড়া করে। পুরো রুম জুড়ে দুই বোনের হাসি কলতানে ভেসে ওঠে। নিশার মাথায় হাত বুলাতে বুলাতে সব দেখে চলেছে। কাল থেকে সে এই বাড়ির মেহমান হিসাবে আসবে। সকাল সকাল হাঁড়ি পাতিলের টুং টাং শব্দে ও মুরব্বিদের গানে আসরে ঘুম ভাঙে পুনমের। পাশ ফিরে দেখে কেউ নেই। সে একাই ঘুমিয়েছিল। অবাক হলো পুনম। সে ঘুমিয়েছিল আর কেউ তাকে ডাক দিল না কেন? ঘড়ির দিকে তাকাই, সকাল 10:30। ঠিক তখন মুক্তি ঘরে ঢোকে। ও পুনম, ডেকে গেছিস? দ্রুত ফ্রেশ হয়ে আয়। রূপসাকে গোসল দেওয়ার জন্য নেওয়া হয় একটু পরেই। আপু, আমাকে কেউ ডাকলো না কেন? আরে, কাল রাতে মাথায় ব্যথায় কেমন যেন করতেছিল, মনে নেই? শেষে আমি আর রূপসা মিলে চুল টেনে দিয়েছিলাম। ঠোঁট উল্টাই পুনম। ভুলে গেছি। পাগল। আয়, আর আজ বেশি হইচই না। কাল অনেক কষ্ট পেয়েছিস। মাথা নেড়ে হাসে পুনম। মুক্তি চলে যেতেই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়। বাইরে বের হয়ে রান্নাঘরে উকি মারে রেশমা বেগমকে। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, উঠেছেন আম্মাজান? হুম। আব্বু কই? আছে বাইরে। আচ্ছা, আমি যাই। পুনমের জন্য খাবারের নিয়ে রান্নাঘরে চাঁদনি বেগম। এখন বাবার কাছে যাওয়া লাগবে না। পূর্ণমা, সবাই রূপসার গোসলের জায়গায়, ওখানে যা, খেয়ে নে। আর আমি আর তোর মা আসছি, খাইয়ে দাও। চাঁদনি বেগম পুনমকে খাওয়াতে থাকে আর রেশমা বেগম রূপসার গোসলের ডালা সাজায়। আঁচলের মধ্যে ধান দুর্বা সরিষার তেল নিয়ে রূপসার মাথায় আঁচল ধরে সিতারা খানম। আম পাতা দিয়ে কলস ভর্তি পানি রূপসার মাথায় ঢালে। রিমি, ঝিনুক, পুনম, মুক্তির ইচ্ছা মতো আজ রূপসাকে হলুদ মাখায়। হলুদ মাখাতে মাখাতেই হঠাৎই একটা পানি ভরা বেলুন পুনমের গায়ে বাড়ি খায়। অবাক হয় পুনম, জামার দিকে তাকিয়ে দেখে এটা রঙের পানি। রায়ান বলেই এক খাবলা হলুদ নিয়ে ওর পেছনে দৌড় দেয়। এর পরপরই নিশা, রিমি, ঝিনুক, মুক্তির লেগে যায় রং আর হলুদ খেলার যুদ্ধ। বাড়ির সকলে হাসতে হাসতে শেষ। ওদের সাথে দাদি, নানি টাইপ মুরব্বীরাও এসে যোগ হয়। রিশানকে লাল রঙের পানিতে চুবিয়ে ছাড়ে। তা দেখে শিহাব হাসতে হাসতে শেষ। শিহাবের হাসি দেখে গা জ্বলে গেল রিশানেরও। গিয়ে আরেক বালতি কাদা ভরে পানি নিয়ে গেলে শিহাবের মাথার ওপরে ফেলে দিল। শিহাব হা করে তাকিয়ে আছে আর সবাই হা হা করে হেসে ওঠে। লেগে যায় আরেক দফা যুদ্ধ। তাদের এই রণভঙ্গা করে চন্দ্রের দাবরানিতে সে এসে একটা গর্জন দিতেই সকলে থমথমে খেয়ে বাড়িতে দৌড়ে দিল। দৌড়াতে দৌড়াতে পুনম পেছনে ফেরে চন্দ্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খাটাস একটা। বিয়ে হবে আর বিয়ে বাড়িতে কোনো পিচ্চি থাকবে না তা কি করে হয়? শিলার হাজবেন্ড রমিজ উদ্দিনের বোনের মেয়ের একটা বিচ্চু মেয়ে আছে। সে গান খুব পছন্দ করে আর যাকে তাকে ধরে গান শোনানো শুরু করে। পুনম টেবিলে বসে তাকে ডালিম খেতে দেখে অদ্ভুত হাসে। আম্মু সোনা। আমায় পুনমের দিকে তাকায়। আমায়া পুনমের দিকে তাকায়। পুনম এদিকে ওদিকে তাকিয়ে তারকে হাতের ইশারায় ডাকে। মেয়েটা আসে, ভুরু কুঁচকে বলো, গান শুনবে? মাথা নাড়ে পুনম, বলল, তবে একটা শর্ত আছে। তি, আসো। পুনম আমায়াকে নিয়ে গরু যেখানে রাখা ছিল সেখানে যায়। বলল, একটা পলি ব্যাগ নিয়ে আসতে পারবে? গান শোনানোর আশায় মেয়েটি দৌড়ে ব্যাগ আনে। পুনম পলিতে হাত ঢুকিয়ে ওড়নায় নাক চেপে এক খাবলা গোবর ওঠায়। পেছন দিক দিয়ে আশেপাশে তাকাতে তাকাতে বাড়ির ছাদে উঠে। ছাদে কেউ নেই। মেয়েরাও, ভাবিরা গেছে রূপসার কাছে আর মহিলারা জামাই বরণের ব্যবস্থা করতে গিয়েছে। জুম্মা বাদ বিয়ে হবে। পুনম আমায়ার কানে কানে কিছু বলল। আমায়া মাথা নেড়ে চলে গেল। রান্নার তদারকি দেখছিল চন্দ্র। হঠাৎই তার শার্টে টান খায়। চন্দ্র নিচে তাকায়। ভুরু কুঁচকে শান্ত গম্ভীর স্বরে বলল,
আমার ছাতে আছো কেন? মিষ্টি কলে কথা বলো। আমি আমু, মিষ্টি আমু, তাই না? ফের কোমরে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে চন্দ্রকে নকল করে বলো, কেন এভাবে বলে না? চন্দ্র হতাশার শ্বাস ছাড়ে। এমনিতেই তার মেজাজ খিচে আছে, আবার এই পিচ্চি। তবে এই মায়া মায়া মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও ইচ্ছে করছে না। চন্দ্রর শার্টের কোনা ধরে টানে মেয়েটি। ওথানের লোদ, আমি তালো হয়ে যাব তো, বলেই বাড়ির ছাদে দাঁড়ায়, বাড়ির ছায়ায় দাঁড়ায়। আমায়া ফের বলল, একটা গান শুনবা? না, এখন গান শুনবো না। চুপ, শুনতে হবে, শোনো। तारों करो मोहब्बत, अंबर से फूलों के मोहब्बत, शबनम से सेले दिले को मोहब्बत, दिलबर से हमसे सी मोहब्बत है तुमसे। গান শেষ হতে না হতে গোবর মেশানো পানি ঝপাত করে চন্দ্রের মাথার উপরে পড়ল। চন্দ্র হতবাক হতভম্ব। ওপরের দিকে একবার তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে জোরে বজ্র কণ্ঠে গর্জন মেরে বলল, এই কে করেছিস এই কাজ? এই সামনে আয়। চন্দ্রের গর্জনে তর্জনে আমায়া তো ভো ভো করে দৌড়, আর বাড়ির সকলে বাহির। চাঁদনি বেগম, কামরুল সাহেব, আনিস সাহেব, রেশমা বেগম সহ সকল বড়রা এসে হাজির। একটু আস্তে আস্তে সকলেই এসে দেখে চন্দ্র গোবর স্নান করে দাঁড়িয়ে আছে। রিশান নাক চেপে বলল, চাঁদ মামা, মানলাম তুই সুন্দর, তাই বলে রূপচর্চা করতে গিয়ে গোবর দিয়ে গোসল করাটা একটু বেশি বেশি হয়ে গেল না? রিশানের কথা শুনে এতক্ষণ চন্দ্রের ভয়ে আটকে রাখা হাসিটা সকলে ছেড়ে এবার উচ্চস্বরে হেসে দিল। তবে চন্দ্র খেয়াল করলো সবার আগে পুনম হেসেই ফেলেছে। সকলের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, এখানে কি সার্কাস চলছে? না গো, গোবর স্নান চলছে, বলেই হা হা করে হেসে উঠল পুনম। চন্দ্র চোখ গরম করে তাকাতেই ভয় পেয়ে কামরুল সাহেবের পেছনে লুকায়। কটমট করে তাকে থেকে রিশানকে ঝাড়ি মেরে বলল, বাগান থেকে পাইপ আন। রিশান বুঝল চন্দ্র রেগে গেছে, এখন কিছু বলা মানে বরফ থেরাপি। তাই দৌড় দেয় পাইপ এনে নিজের গাটা পরিষ্কার করে, গন্ধে পেট মুচড়ে আসতে। তার এমনিতেই শুচিবায়ী মানুষ আছে সে। তিল থেকে তাল হলে বাড়ি মাথায় করে রাখে। চাঁদনি বেগম আঁচল কোমরে গুজে ছেলে চুলে শ্যাম্পু লাগায়, আর সকলে যার যার কাজে যেতে বলে। চন্দ্রের গোবর স্নানের কথা লাফিং গ্যাসের মতো করে ছড়িয়ে পড়েছে। যেই শুনেছে এক দফা হেসে সে কাজটা করেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। পুনম সকলের অগোচরেই নিজের ডান কাঁধ বাম কাঁধ দিয়ে ঝাড়া দিয়ে নখে ফু দিয়ে বলল, মুম্ব গায়েও হুশ গায়া। বিয়ের আয়োজনের ফাঁকে ফাঁকে চন্দ্র 4 বার গোসল করে ফেলেছে, তবুও তার মনে হচ্ছে তার গা থেকে গন্ধ যাচ্ছে না। কাজের ফাঁকে ফাঁকে একটু পরপরই নিজের কাঁধ নাক দিয়ে শুকছে, আবার গোসল করতে যাচ্ছে। সকল কাজ শেষে বাড়ির ছেলেরা মসজিদে যায় নামাজের উদ্দেশ্যে। নামাজ শেষে এ তারা তাড়াতাড়ি করে ততক্ষণে মেয়েরা গেট ধরার কাজে লেগে পড়েছে। সকলের সাথে পুনমকে দেখে কপালে ভাঁজ পড়ে চন্দ্রের। সে পুনমকে আগাগোড়া দেখে বলল, এমনিতেই কালুনি, আবার পড়েছে ধূসর রঙা, কয়লার মতো কালো লাগছে চেহারার, কি ছিরি। নাকের পাটা ফুলিয়ে অশ্রুসিক্ত চোখে তাকায় পুনম। চন্দ্র ঝুঁকে কানে কানে বলে, অমন করে তাকাতে নেই মেয়ে, ওই অশ্রুসিক্ত চোখের আগুনে ঝলসে যাবে কেউ। পুনম ঘোমটা টেনে হনহন করে ভেতরে চলে যায়। রিশান পাশ থেকে বলল, এমন করে বললি কেন পুনমকে? সুন্দর লাগছিল তো। সুন্দর লাগছিল তাই তো বলা, যাতে করে চেঞ্জ করে। আমার জোহরার সৌন্দর্য মুগ্ধ হওয়ার ব্যক্তি একমাত্র আমি, আমার অধিকার, আর কারো নয়। থেমে আবারও বলল, তুই ওকে সুন্দর বলতেছিস কেন? কাল তুই আমার সাথে দেখা করবি, বলেই ভেতরে চলে যায়। শিহাব পাশ কাটিয়ে মিটিমিটি করে হাসছে, ওর হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। রিশানের যে কটমট করে দাঁতে দাঁত চেপে বলল,
বেশ, হাসি আসছে না। কাল যদি আমার কিছু হয়, তোর নামে মামলা করুম। আমাকে চন্দ্রের সাথে কথা বলার জন্য উস্কানি দেওয়ার মামলা। পুনম বহু কষ্টে কান্না চেপে রূপসার কাছে আসে। সে চায় না তার জন্য বোনটা একটা মন খারাপ করুক। আহ, তবে চন্দ্রের কাজে ক্ষুব্ধ হয়। আছে নিশা, ঝিনুক আর রিমি, তিনজন পূর্ব পরশ গম্ভীর হয়েছে। তারা পুনমের পাশেই ছিল, তবে চন্দ্র ভাইয়ের মুখের ওপরে কথা বলার সাহস নেই দেখে কিছু বলেনি। তবে পরশ বেশ ক্ষেপে আছে তার বোনকে কালো বলা। সে হনহন করে আনিস সাহেবের সামনে দাঁড়ায়। সকল পুরুষরা বসে আলোচনা করতে ব্যস্ত। আব্বু, হাঁপানো স্বর পরশের। আনিস সাহেব অবাক হয়ে শুধায়, কি হয়েছে আব্বা? আপি ভয় পাই। আনিস সাহেব, পারভেজ সাহেবও ভয় পায়। দ্রুত আনিস সাহেব বলল, আম্মা জান, আমার আম্মা জানের কি হয়েছে? চন্দ্র ভাই আমার আপিকে কালুনি বলেছে। সে কেন আমার আপিকে কালো বলবে? আমার আপু কি কালো? সে শ্যামলা বর্ণা, সেটা চন্দ্র ভাই দেখে না? রাগে ক্ষোভে পরশের চোখ দিয়ে পানি ঝরছে। তখনই আসে পূর্ব, গম্ভীর স্বরে পারভেজ সাহেবকে বলল, বাবা, চন্দ্র ভাইকে বলবা আমার মেঝো আপুর সাথে কোনো কথা না বলতে। সে যেন আমার মেঝো আপুর আশেপাশে না যায়। নিজেদের বক্তব্য শেষ করে দুজন চলে গেল পুনমকে খুঁজতে। তবে যাওয়ার আগে দুই ভাই দোকান থেকে আইসক্রিম কিনে এনেছে। তখনই শোনা গেল, বর এসেছে, বর এসেছে। সেই দিকে সকলে দৌড়ে গেল। সেই দিকে পাত্তা না দিয়ে পূর্ব পরশ গেল রূপসার ঘরে। দেখলো পুনম রূপসা বসে আছে, একটা আইসক্রিম রূপসাকে দিয়ে আরেকটা আইসক্রিম পুনমকে দিল। পরশ বলল, আপু, আম্মুকে বলো বাসায় চলো। আর অবাক হয় রূপসা। পুনম বোঝে ভাই কেন রেগে আছে। রূপসা অবাক স্বরে বলল, কেন ভাই, পূর্ণ যাবে কেন? হ্যাঁ, এখনই যাবে। পরশ তেড়ামি করে নিল পুনমের থামায়। ইশারায় বলে, রূপসা আপু কষ্ট পাবে। নিজেকে দমায় পরশ। বয়সে ছোট হলেও সে পুনমকে বড় ভাইয়ের মতো করেই আগলে রেখেছে। গ্রামে কেউ পুনমের নামে টু শব্দ করতে পারে না পরশের জন্য।